আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমরা এখন আছি 4th চ্যাপ্টার মেজার্স অফ ডিসপারশন। তো আসলে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সিটা আমরা বের করা শিখেছিলাম কি করে সেন্টার ভ্যালু বা এভারেজ ভ্যালু বের করা হয়। তো এটাতে আমরা আসলে কমেন্টের জন্য আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট একটা টুল হচ্ছে সেন্ট্রাল ভ্যালু বের করা। তো অনেক সময় শুধু সেন্ট্রাল ভ্যালু বা এভারেজ ভ্যালু দিয়ে ভালো কমেন্ট করা যায় না। তো তখনই আমাদের দরকার হয় ফার্দার অ্যানালাইসিস বা ফার্দার স্ট্যাটিস্টিক্যাল টুল। সেটাই হচ্ছে মেজার্স অফ ডিসপারশনে আমরা সেটা শিখছি। তো খুবই ইম্পর্টেন্ট এভারেজের মতো খুবই ইম্পর্টেন্ট একটা স্ট্যাটিস্টিক্যাল টুল যেটা আজকে আমরা শিখবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো আসলে থার্ড এবং ফোর্থ চ্যাপ্টার এই দুটো চ্যাপ্টার স্ট্যাটিস্টিক্স এর কোর্সটার জন্য বেসিক বলা হয়ে থাকে, ফাউন্ডেশন। তো এই দুটো চ্যাপ্টার যদি তোমরা ক্লিয়ার থাকো, ঠিকঠাক মতো ফর্মুলা গুলো বুঝো এবং অঙ্কগুলো করতে পারো, তাহলে নেক্সট চ্যাপ্টার গুলো তোমাদের জন্য ইজি হবে। তো আমার রিকোয়েস্ট থাকবে তোমরা একটু মনোযোগ সহকারে এই চ্যাপ্টার দুটো কভার করবে এবং মোটামুটি সকল ফর্মুলা গুলো একদম ক্যাপচার করে ফেলতে হবে এবং সিমিলার টাইপের অঙ্কগুলো কিন্তু করতে হবে। এবং 30 to 40% কোশ্চেনই আসে এই দুটো চ্যাপ্টার থেকে, যেহেতু এই দুটো চ্যাপ্টারই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার ফর ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স। তো আজকে আমরা পড়বো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে বের করা হয়, কোএফিসিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি করে বের করা হয় এবং তার সিমিলার টাইপের কিছু অঙ্ক আজকে করানো হবে। তো চ্যাপ্টার শুরু করার আগে আমি তোমাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি এই চ্যাপ্টার শুরুতে একটা এক্সাম্পল দিয়েছিলাম, সেটা হচ্ছে দুটো স্টুডেন্টের মার্কস দেয়া আছে, 5টা কোর্সে মার্কস দেয়া আছে। স্টুডেন্ট 1 এর মার্কস আছে 68, 75, 65, 67 এবং 70, যেখানে স্টুডেন্ট নাম্বার 2 পেয়েছে 85, 90, 80, 25 এবং 65। দেখে মনে হচ্ছে যে সেকেন্ড স্টুডেন্টটার মার্কসটা বেশি ভালো। এবং দেখো যে দুটা স্টুডেন্টেরই এভারেজ বা মিন বের হয়েছে 69, তার মানে দুজন স্টুডেন্ট ওদের উপর সেম টাইপের কোয়ালিটি বিলং করে। কিন্তু আসলে কথাটা ট্রু না, বিকজ সেকেন্ড স্টুডেন্টটা কিন্তু একটা কোর্সে ফেল করেছে। তো একটা কোর্সে 80 আপ বা 90 পেয়ে আরেকটা কোর্সে ফেল করলে কিন্তু এটা ভালো কোনো রেজাল্ট দিবে না, তখন সে এটা এই ইয়ার থেকে ড্রপ হয়ে যেতে পারে শুধু এই ফেলটার জন্য। তো এই যে আমরা এভারেজ বের করে যদি বলে থাকি দুজন স্টুডেন্টই একই রকম কোয়ালিটি, তাহলে কিন্তু আমাদের কমেন্টটা ভুল হচ্ছে। তো এই কমেন্টটা ভুল হচ্ছে, তো এটা আমরা কি করে বুঝবো যে কমেন্টটা ভুল হচ্ছে? আরেকটা ফার্দার অ্যানালাইসিস এর মাধ্যমে সেটা আমরা খুব সহজেই বের করে ফেলতে পারবো। যেটা করা হচ্ছে যে সেন্ট্রাল ভ্যালু থেকে প্রতিটা যেটা কি পরিমাণ স্প্রেড হয়ে আছে সেটাই আমরা বের করব। কতটা ডিসপার্স হয়ে আছে সেন্ট্রাল ভ্যালু থেকে। এখানে সেন্ট্রাল ভ্যালু বা মিড ভ্যালু হচ্ছে 69। এই 69 থেকে প্রতিটা ভ্যালু কতটুকু স্প্রেড হয়ে আছে এটা করা হয়েছে। প্রথমে এক্স থেকে মেইন ভ্যারিয়েবল স্টুডেন্ট 1 এর মেইন ভ্যারিয়েবল এক্স নাম দিলাম, এক্স থেকে তার সেন্ট্রাল ভ্যালু গুলো বিয়োগ করে এই কলামটা তৈরি করা হয়েছে। এসেছে -1, 6, -4, -2 এন্ড 1, এবং এটাকে স্কয়ার করে ফেলা হলো যেন নেগেটিভ মানটা আর না থাকে। তো স্কয়ার করার পরে এইটা আসলো এবং এই স্কয়ার ভ্যালু গুলো যোগ করার পরে আসলো 58। এটা অ্যাকচুয়ালি কি বের করলো যে সেন্ট্রাল ভ্যালু থেকে তার মানগুলো, তার ভ্যালুগুলো কতটুকু ছড়িয়ে ছিটিয়ে আছে। ওকে, এখানে যেমন 75 যে পেয়েছিল সেটা কিন্তু সবচেয়ে বেশি স্ক্যাটার্ড হয়ে আছে, একটু দূরে আছে। ওকে, আবার আর বাকিগুলো কাছাকাছি আছে 68, 65, 67, 70 এবং 70 সবগুলোই কিন্তু জাস্ট সেন্টারের আশেপাশে স্ক্যাটার হয়েছে, শুধু 75টা একটু বেশি আউটলাইরের দিকে আছে। কিন্তু দেখো স্টুডেন্ট 2 এর ক্ষেত্রে 85 এটাও কিন্তু অনেক দূরে, অনেক বেশি নাম্বার পেয়েছে। 69 হচ্ছে তার সেন্ট্রাল ভ্যালু, সেখান থেকে অনেক দূরে স্প্রেড হলো। 85, 90ও তাই এবং 80ও তাই। আবার 25 নেগেটিভলি স্ক্যাটার্ড হয়ে আছে, ছোট হয়ে গেল মানটা।
65টা শুধু একমাত্র ওর কাছাকাছি ভ্যালু, তার মানে ওর স্ক্যাটারটা একটু বেশি, ভ্যারিয়েশনটা সেন্ট্রাল ভ্যালু থেকে ওর ডেভিয়েশনটা একটু বেশি আছে স্টুডেন্ট 2। কিছু করছে সে খুব ভালো, কিছু করছে সে খুব খারাপ। ওকে, তো এটাতে ওয়াই নাম দিলাম স্টুডেন্ট 2 এর জন্য। ওয়াই -69 বের করলাম এবং স্কোয়ার করে নিলাম, এবং স্কোয়ার গুলো যোগ করা আসার পর 2770 আসলো আমার মার্ক। এখন আবার এই ভ্যালু গুলোকে মিন করব এভারেজ। সাধারণত এভারেজ দিয়ে কমেন্ট করাটা ইজি হয়, এই জন্য আমরা একে এভারেজ করে ফেলবো। প্রথম স্টুডেন্টের জন্য 58 ডিভাইডেড বাই 5, এবং এটাকে আবার স্কোয়ার রুট করলাম, তাহলে আসলো 3.41। যেহেতু স্কোয়ার করেছিলাম, এটাকে স্কোয়ার রুট করে সেটাকে আগের জায়গায় ব্যাক করালাম। মানে হচ্ছে প্রতিটা সেন্ট্রাল ভ্যালু থেকে প্রতিটা ডেটার ডেভিয়েশন তার আসলো 3.41। এটা একটা গ্রিক লেটার দিয়ে ডিনোট করে, তার নাম সিগমা। এটা আমরা পরবর্তীতে আবার ভালো করে দেখব। আর স্টুডেন্ট 2 এর ক্ষেত্রে দেখো, এটা সিগমার মানটা আসলো 23.54, তার মানে ডেভিয়েশন অনেক বেশি, সে অনেক বেশি স্ক্যাটার্ড। তো আসলে যার ডেভিয়েশন বেশি থাকে তা কিন্তু সে কম রিলায়েবল। ওকে, সে কোনো কোর্সে খুব ভালো, কোনো কোর্সে খুব খারাপ, এটা কিন্তু ভালো না। কনসিস্টেন্সি থাকতে হয় ডেটা সেটের মধ্যে, রিলায়েবিলিটি থাকতে হয়, ইউনিফর্ম থাকতে মানে ভেরিয়েবিলিটি কম থাকতে হয়। নরমালি যার ভেরিয়েবিলিটি কম, যার কনসিস্টেন্সি বেশি, তাকে কিন্তু ভালো বলা হয়। যেমন এইখানে আমরা 3.41 হচ্ছে ফার্স্ট স্টুডেন্টের ভেরিয়েবিলিটি, তাই তাকে আমরা ভালো, বেশি ভালো স্টুডেন্ট বলবো। তো আসলে এটার নাম হচ্ছে যে সিগমা দিয়ে যেটা আমরা বের করলাম, এটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। খেয়াল করে দেখো, এবারে যেটা পারছিল না, যেই ধরনের কমেন্ট করতে পারছিল না, সেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা আমাদের করে দেখে কমেন্ট করে করতে হেল্প করলো। তো আজকে আমরা শিখবো এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মোস্ট পাওয়ারফুল টুল অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। ওকে, আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে কি বলা হয়? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন is also called root mean squared deviation. It is defined as the positive square root of the arithmetic mean of the square of the deviations of the given observations from the arithmetic mean. একটু আগে আমরা এটা দেখিয়েছি, স্কয়ার রুট অফ দ্য arithmetic mean. arithmetic mean প্রতিটা ডেটাকে arithmetic mean থেকে বিয়োগ করলাম, তাকে স্কয়ার করলাম, আবার মিন বের করলাম সেটার, তারপর সেটাকে আবার স্কয়ার রুট করলাম। ঠিক আছে, এটাই তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা, এবং এটাকে ডিনোট করে সিগমা দিকে। এবং এটাকে যদি স্কয়ার করে ফেলি, তখন তার নাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকবে না, তখন তার নাম থাকবে ভ্যারিয়েন্স, এবং তার সিম্বল হবে সিগমা স্কয়ার। এখন ফর্মুলাটা একটু দেখে আবার ভালো করে। ফর আনগ্রুপ ডেটা, একটু আগে যে ডেটা সেটটা ছিল সেটাও কিন্তু আনগ্রুপ ডেটা ছিল, যেখানে কোনো ফ্রিকোয়েন্সি নেই। ওকে, ফ্রিকোয়েন্সি থাকলে, শ্রেণী থাকলে সেটাকে গ্রুপ ডেটা বলা হয়। তো x minus x bar whole square divided by নাম্বার অফ অবজারভেশন দিয়ে ভাগ দিব, n এখানে রুট ওভার করে দিব ওই মানটাকে। এবং এটা আবার শর্টকাট মেথড, এটা কিন্তু ডিরেক্ট মেথড। শর্টকাট মেথড হচ্ছে ডি দিয়ে যেটা করা হয় সেটা হচ্ছে সাম অফ ডি স্কয়ার ডিভাইডেড বাই n মাইনাস সাম অফ ডি বাই n হোল স্কয়ার ডিভাইড বাই n হোল স্কয়ার। তারপর এটাকে আবার স্কয়ার রুট করে দিতে হবে। এটা আসলে সব সময় x মাইনাস x বার দিয়ে করা যায় না, তাকে x কে d দিয়ে ডিনোট করে দেন এটাকে ক্যালকুলেশনের জন্য এই ফর্মুলাটা আমরা ইউজ করব। আমরা জানি d কি করে বের করে, x মাইনাস একটা এসব মিন দিয়ে বিয়োগ করে সেই d টা বের করে নিতে হয়। ওকে, এখানে একটা এক্সাম্পল দেওয়া হলো, আগের এক্সাম্পলটার মতোই এখানে র ডেটা দেওয়া আছে, আনগ্রুপ ডেটার 14, 22, 9, 15, 20, 17, 12, 11। এবং আমরা প্রথমে এই ডেটা সেটের অ্যারিথমেটিক মিন বা সিম্বল যেটা x বার বের করে নিব, এবং x বার এর ফর্মুলাটা হচ্ছে সাম অফ x ডিভাইডেড বাই n। এখানে মান হচ্ছে x বারের মান হচ্ছে 15। প্রতিটা ডেটা x থেকে 15 বিয়োগ করার পরে সেকেন্ড কলামটা আমার তৈরি হয়েছে। ওকে, আমি আবারও বলছি, এই চ্যাপ্টারটা যেহেতু অনেক অনেক ইম্পর্টেন্ট, তাই অবশ্যই অবশ্যই ফর্মুলাগুলো খুব ভালো করে বুঝে করতে হবে, কারণ মুখস্থ এগুলো থাকবে না, বুঝে বুঝে করলে তখন মনে থাকবে এবং ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। x-15 করার পর এই কলামটা তৈরি হয়েছে, এবং থার্ড কলামটা হচ্ছে x-15 এর যে রেজাল্ট গুলো হলো তাকে স্কয়ার করে ফেলবো, নেগেটিভ ভ্যালুটা তখন চলে যাবে, শুধু ডিসটেন্সটা থাকবে, মানে মিড ভ্যালু থেকে প্রতিটা ভ্যালু ডিসটেন্সটা থাকবে। এবং
সেগুলো যোগ করলে আসলো 140। এই 140 আবার মিন বের করব, মানে সব মিন সিম্পল এভারেজ করব। তার মানে 140 কে ভাগ করব কত দিয়ে? কয়টা ডেটা সেট ছিল এখানে? 8টা। 140 ডিভাইডেড বাই 8 এবং 17.5 আসছে, তাকে আমরা আবার স্কয়ার রুট করব, সেটা হয়ে যাবে হচ্ছে 4.18। এই গেল আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ঠিক আছে, এটা আনগ্রুপ ডেটার জন্য। তো গ্রুপ ডেটার জন্য এখানে চেঞ্জটা কি আসবে? এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ারের আগে একটা এফ দিতে হবে, যেহেতু গ্রুপ ডেটার মধ্যে ফ্রিকোয়েন্সি আছে এবং ভাগ করার সময় ক্যাপিটাল এন, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি আমরা বলে থাকি, ক্যাপিটাল এন কে ওটা দিয়ে ভাগ করব এবং সেটাকে স্কোয়ার রুট করে নিব। এক্স আমরা জানি সে মিড পয়েন্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্লাস, এটা একদম কমন কথা। তারপরে এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ইন্ডিভিজুয়াল ক্লাস এবং এন হচ্ছে টোটাল নাম্বার অফ অবজারভেশনস। এবং শর্টকাট মেথডে এখানকার চেঞ্জটা আসবে, এফ এর সাথে ডি আসবে, এফ ডি এর সাথে একটা এফ আনতে হবে, এফ ডি স্কয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এন, আর সাম অফ এফ ডি ডিভাইডেড বাই ক্যাপিটাল এন হোল স্কয়ার, আর ক্লাস ইন্টারভেল দিয়ে গুণ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে শর্টকাট মেথডের জন্য ফর গ্রুপড ডেটা ফর্মুলা। ওকে, এবং ডি বের করার সময় এক্স মাইনাস এ ডিভাইডেড বাই সি ভাগ দিব, যেহেতু তখন এই জন্য আবার ফর্মুলার সাথে সি গুণ দিয়ে দিতে হবে। আচ্ছা, প্রতিটারই অ্যাবসলিউট সাথে রিলেটিভটা আমরা শিখি। কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন সিভি যেটাকে শর্টলি বলা হয়, এটার ফর্মুলাটা হচ্ছে সিগমা। সিগমা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এবং ভাগ করব, যেহেতু এটা এভারেজের সাপেক্ষে করা হয়, এক্স বারের সাপেক্ষে ভাগ দিব এক্স বার দিয়ে, এবং ইনটু 100 করে পার্সেন্টেজ করে ফেলবো, তাহলে এটা ইউনিট ফ্রি হয়ে যাবে। এবং খুব সহজেই সিবি দিয়ে আসলে কি করা হয়, দুটো ডেটা সেটকে কম্পেয়ার করা যায়। দুটো ডেটা সেটের ইউনিট যদি ডিফারেন্ট থাকে তাহলেও কোনো প্রবলেম হয় না, যেহেতু এটা ইউনিট ফ্রি করে ফেলি আমরা সিবি দিয়ে। দেন যার সিবি কম সে ভালো না খারাপ বলো তো? যার সিবি মানে কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কম, সে বেশি ভালো, সে বেশি রিলায়েবল, সে বেশি কনসিস্টেন্ট, সে বেশি ইউনিফর্ম। যেমন ফার্স্টে যে ফর্মুলাটা আমি, যে এক্সাম্পলটা আমি দেখিয়েছিলাম, দুইটা স্টুডেন্টের মার্কস, তো পরবর্তী স্টেপে সিগমা বের করেছিলাম, তারপরে যদি সিবিটা বের করি তাহলে আরো ভালো করে কমেন্টটা ওখানে করা যেত। যদিও সেটা ছিল মার্কসের একটা অঙ্ক, তাই আমার সিবি ছাড়াও আমি কমেন্ট করতে পেরেছি, যেহেতু এখানে কোনো ইউনিট নাই, মার্কসে তো কোনো ইউনিট নেই, দুইজনেরই একই, তাই ভেরিয়েবলটি দিয়ে আমরা কমেন্ট করে ফেলতে পেরেছি। বাট যখন ইউনিট থাকবে তখন একটু ঝামেলা হতে পারে, এই জন্যই সিবি দিলে এটা মোর অ্যাকুরেট হয় কমেন্টটা এবং অঙ্কটা। ঠিক আছে, তো সিবি বের করে আমরা দেখব কার সিবি কম, কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন কোন ডেটা সেটের কম, সেই ডেটা সেটটি হবে মোর রিলায়েবল, মোর কনসিস্টেন্ট, মোর ইউনিফর্ম। সাপোজ তোমার কাছে দুজন ব্যাটসম্যানের রানের এভারেজ আছে, একজন একটা ম্যাচে সেঞ্চুরি করলো, আরেকটা ম্যাচে 0 করলো, ডাক মারলো। ঠিক আছে, দুজন ওর এভারেজটা কত হবে? দুটা ম্যাচের জন্য 0 প্লাস 100, দ্যাট ইজ 100 ডিভাইডেড বাই 2, 50, তার এভারেজ আসছে 50। আরেকজন ব্যাটসম্যান পরপর কনজিকিউটিভ দুইটা ম্যাচে হাফ সেঞ্চুরি করলো, তাহলে তার এভারেজ কত? 50 প্লাস 50 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 50। দুইজনেরই এভারেজ 50। এখন তুমি সিম্পলি চিন্তা করে দেখো যে আসলে দুইজন কি সেম কোয়ালিটির ব্যাটসম্যান, সেম রিলায়েবল, কনসিস্টেন্সি কার বেশি আছে? যে পর পর দুটো ম্যাচে হাফ সেঞ্চুরি করলো, ওকে, সেই কিন্তু বেশি রিলায়েবল, বেশি কনসিস্টেন্ট। আমরা যদি এভারেজ দিয়ে কমেন্ট করি এটা এই ক্ষেত্রে, তাহলে কিন্তু ভুল হবে। বাট আমরা যদি ভেরিয়েবিলিটি দেখি যে মিড ভ্যালু থেকে কার ডেভিয়েশন কেমন, যেমন প্রথম ব্যাটসম্যান যে 100 করেছে তার মিড ভ্যালু থেকে ডেভিয়েশন 50, সেকেন্ড ম্যাচে মিড ভ্যালু থেকে তার ভেরিয়েশন 50, দুটাতেই 50-50, এটা যোগ করে স্কয়ার করলে অনেক বড় হয়ে যাবে। সেখানে সেকেন্ড ব্যাটসম্যান প্রথম ম্যাচেও 50 করলো, সেকেন্ড ম্যাচেও 50, দুইটাতেই তার ভেরিয়েশন 0, তার মানে তার অবশ্যই ভেরিয়েশন ডিসপারশনটা আসবে 0। ওকে, তাহলে যত ছোট হবে ডিসপারশন, যত ছোট হবে ভেরিয়েবিলিটি, তত বেশি সেই ডেটা সেটকে কনসিস্টেন্ট বলা হয়। এভারেজ যার বেশি তাকে কিন্তু ভালো বলা হয়, কিন্তু এই ক্ষেত্রে ভেরিয়েবিলিটির ক্ষেত্রে কিন্তু উল্টোটা, যার ভেরিয়েবিলিটি কম, মিড ভ্যালু থেকে ডেটা সেটের ভেরিয়েশন কম, ডিসপারশন কম, সেই বেশি ভালো, সেই বেশি রিলায়েবল। রিলায়েবিলিটি টেস্ট করতে বলতে পারে, কে বেশি ইউনিফর্ম কোশ্চেন আসতে পারে। তো সেই ক্ষেত্রে এভাবেই কিন্তু কমেন্ট করতে হবে। তো অঙ্কের মাধ্যমে সেটা আমি আরো ক্লিয়ার করে দিব ফার্দার।
এখানে একটু লেখা আছে এই কথাগুলোই। ওকে, এখানে একটা অঙ্কের মাধ্যমে এই কথাগুলো একটু একটু ক্লিয়ার করি। এখানে একটা পার্টিকুলার কমোডিটির 5 বছরের প্রাইস দেয়া আছে দুটো সিটির, সিটি এ এবং সিটি বি। বলা হয়েছে কোন সিটিতে প্রাইসটা স্টেবল থাকছে। স্টেবল মানে ভেরিয়েবিলিটি কম থাকছে, ইউনিফর্ম বেশি, স্টেবিলিটি কার বেশি, রিলায়েবিলিটি বেশি কার। একই কথা, সবগুলোর কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেম, যে কে বেশি রিলায়েবল, কে বেশি স্টেবল, কে বেশি ইউনিফর্ম, কে বেশি কনসিস্টেন্ট। যার সিবি বের করবো, এটাতে আমরা সিবি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন কম, সেই বেশি কিন্তু স্টেবল হবে। তো এটা যেহেতু খুব ডিসক্রিট আনগ্রুপ ডেটা সেট এবং খুব ছোট ডেটা সেট, তো এটা সরাসরি আমি ডিরেক্ট মেথডই করলাম। আচ্ছা, এক্স মাইনাস এক্স বার বের করলাম, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বের করলাম। এই মেথডটা আমরা তখনই ইউজ করতে পারবো যখন আমার এভারেজ মানে এক্স বার ফুল ফিগার রাউন্ড ফিগারে আসবে, কোনো ফ্র্যাকশন হবে না। তাহলে কিন্তু এইভাবে করে আমরা ভালো অ্যান্সার পাবো। যদি পয়েন্টে আসে তখন ভ্যারি ইয়াতে বিয়োগ করার সময় অনেক ভ্যারি করবে, পার্সন টু পার্সন ভ্যারি করবে। পার্সন টু পার্সন ভ্যারি কিন্তু করা যাবে না, এখানে এক আসতে হবে সবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান, সিভির মান, ঠিক আছে? তো সেক্ষেত্রে তখন ডিতে যেতেই হবে, তো ডিতে করে ইনডিরেক্ট মেথডে যেতে হবে। ওকে, তো এখানে এক্স বার এবং ওয়াই বার দুটোই আসছে রাউন্ড ফিগার। এক্স বার আসছে 20 এবং ওয়াই বার আসছে 50। সো আমরা এখানে সরাসরি এই মেথডটাতেই অঙ্কটা করতে পারবো। আচ্ছা, প্রথমে এক্স মাইনাস এক্স বার বের করে নিয়েছি, তারপরে 3 নাম্বার কলামে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বের করে নিয়েছি, প্রাইস ওয়াই এর ক্ষেত্রে ওয়াই মাইনাস ওয়াই বার বের করে নিয়েছি, ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার বের করে নিয়েছি। দে এটার মিন তো আসছে 15, আমরা দেখেছি একটু আগে। ওকে, আমরা একটু উপরে তুলি এটাকে। সিগমা এক্স এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার আসছে 30 ডিভাইডেড বাই কয়টা ডেটা আছে এখানে, 5টা। 30 কে 5 দিয়ে ভাগ করলে হয় 6, তাকে স্কোয়ার রুট করলাম, আসলো 2.45 এবং তার সিবি হবে সিগমা এক্স ডিভাইডেড বাই এক্স বার। সিগমা এক্স হচ্ছে 2.45 এবং এক্স বারটা হচ্ছিল আগে কত, একটু আগে খেয়াল দেখেছিলাম আমরা, এক্স বার এসেছিল 20 এবং তাকে 100 দিয়ে গুণ দিলাম, পার্সেন্টেজ করলাম, আসলো 12.25। এন্ড সিটি বি এর জন্য ওয়াই বার আসছে 50, ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার, ওয়াই মাইনাস ওয়াই বার এই কলামটা করলাম, দেন হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই বার হোল স্কোয়ার করলাম এবং তার যোগ করার পরে মানগুলো 68 আসলো। 68 ডিভাইডেড বাই 5 করার পর আমাদের আসলো 13.6, তাকে রুট করে 3.69। সিবি বের করার পরে এটা আসলো 24.6%। ওকে, তাহলে আমরা এখন এটা একটু কম্পেয়ার করি দুটো ডেটা সেটকে। সিটি এর এক্স বার 20, সিগমা এক্স 2.45, সিবি অফ এক্স হচ্ছে 12.25, আর সিটি বি এর ওয়াই বার 15, সিগমা ওয়াই 3.69 এবং সিবি অফ ওয়াই হচ্ছে 24.6%। এখন খুব ইজিলি দেখে বুঝতে পারছি, খেয়াল করে দেখো, সিটি বি এর এভারেজ ভালো, কিন্তু তাই বলে কি ও বেশি মানে বেশি স্টেবল ও প্রাইসটা, তা কিন্তু না। ওর ভেরিয়েবিলিটিও কিন্তু বেশি, 24.6% ওর সিবি এসেছে। ওকে, তাই আমরা যদি বলি স্টেবিলিটি কে বেশি স্টেবল যদি অ্যান্সার করতে চাই, তাহলে হবে সিটি এ, ভেরিয়েশন কম, তাই এ হচ্ছে মোর স্টেবল দেন সিটি বি। ক্লিয়ার? তাহলে কি করে আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন দিয়ে
স্ট্যাবিলিটি মেজার করতে পারি, ইউনিফর্ম যদি বলা হয় কোন 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 সিটিতে প্রাইসটা বেশি ইউনিফর্ম, সেটার অ্যান্সারও এ হবে। ওকে, কনসিস্টেন্সি কার বেশি, সেটারও এ হবে অ্যান্সার। এই সেম টাইপে এখানে আরেকটা অঙ্ক দিলাম, সেটাতে মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলছে। এটা হচ্ছে গ্রুপ ডেটার অঙ্ক। গ্রুপ ডেটার অঙ্কে যেটা হবে, ক্যালকুলেশনটা একটু বড় হবে এবং যেটা করতে হবে সেটা অবশ্যই ডি দিয়ে করলে বেটার, তাহলে ক্যালকুলেশনটা একটু ছোট হয়ে যায়। যদিও টেবিলে কলাম বেশি হয় কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু আসলে ছোট হয়। তো এখানে এটা ডেটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে কিসের ইনকাম দেওয়া আছে এবং নাম্বার অফ পার্সনস। ইনকামটা আছে একটা রেঞ্জের মধ্যে আছে, ক্লাসের মাধ্যমে তার মিড ভ্যালুটা আমরা বের করে নিব। 0 থেকে 10, 10 to 20, 20 to 30, 30 to 40, 40 to 50, 50 to 60, 60 to 70। এই যে ইনকামটা একটা রেঞ্জের মধ্যে আছে, সেগুলোর মিড ভ্যালু বের করব এবং এই মিড ভ্যালু থেকে মোটামুটি মিডে যে আছে তাকে আমরা এ ধরে ডিটা তৈরি করে নিব। আর সি হচ্ছে এখানে 10, নাম্বার অফ পার্সনস অল টাইম ফ্রিকোয়েন্সি। ওকে, দেন লাস্টের দুটো কলাম হচ্ছে এফ ইন্টু ডি এবং এফ ইন্টু ডি স্কোয়ার। আমরা জানি ফর্মুলাটা হচ্ছে সাম অফ এফ ডি স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সাম অফ এফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কোয়ার। সো দুটোই আমাদের লাগবে, সাম এফ ডি লাগবে, এফ ডি স্কোয়ার। তোমরা একটু খেয়াল করে টেবিলটা তৈরি করবে, টেবিলের কলামগুলো সেগুলাই দিতে হয় যেগুলো আমাদের ফর্মুলায় লাগে। ওকে, এগুলো কিন্তু মুখস্থ করতে যেও না, বুঝে বুঝে স্টেপ গুলো তৈরি করবে। আচ্ছা, এক্স বারের ফর্মুলা ফর ইনডিরেক্ট মেথডে আমরা জানি a প্লাস সাম অফ এফ ডি ডিভাইডেড বাই এন ইন্টু সি। এখানে এ ধরেছিলাম 35, তাই এক্স বার আসলো 31। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমার ফর্মুলাটা সাম অফ এফ ডি স্কোয়ার মাইনাস ক্যাপিটাল এন মাইনাস সাম অফ এফ ডি বাই এন হোল স্কোয়ার। দুটোবার দিতে হবে, তারপরে দুটোবার বাইরে ইন্টু সি ক্লাস ইন্টারভেল। আমি আবারও বলছি, ফর্মুলা গুলা কিন্তু কঠিন, প্রচুর প্রচুর অঙ্ক করে সেটা প্র্যাকটিস করতে হবে, কনফিডেন্স বাড়াতে হবে। যদি তোমরা অঙ্ক একটা করে বলো যে ফর্মুলা তো মনে থাকে না, মনে রাখতে পারি না, তাহলে কিন্তু কখনোই মনে থাকবে না। যেটা কঠিন সেটা সবসময় কঠিন, তাকে বেশি বেশি করে তাকে সহজ করতে হয়। ওকে, এবং এটার কিন্তু সিগমার মান রুটের ভিতরে কিন্তু নেগেটিভ মান কখনোই হবে না। নেগেটিভ মান হলে বুঝতে পারবে তুমি অঙ্কে ভুল করেছো। 16.61 আসছে আমার সিগমার মান। এখন আমি কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন সিবি বের করব, সিগমা ডিভাইডেড বাই এক্স বার ইনটু 100%। সিগমার মান 16.61, এক্স বার হচ্ছে 31, 100 দিয়ে গুণ দিব, পার্সেন্টেজ হয়ে গেল 53.58% হলো আমার সিবি মান এই ডেটা সেটের। তাহলে সিগমাও বের হয়ে গেল আমাদের এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনও বের হয়ে গেল। আরেক টাইপের অঙ্ক আসতে পারে যেখানে এভারেজও দেওয়া আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দেওয়া আছে, নাম্বার অফ ওয়ার্কার্সও দেওয়া আছে, মানে এন এর মানও দেওয়া আছে। আমাদের শুধু কিছু কম্পেয়ার করে কমেন্ট করতে বলা হবে। In two factories A and B located in the same industrial area, the average weekly wages in Dhaka and the standard deviation are as follows. এভারেজ দেওয়া আছে ফ্যাক্টরি এ এবং বি এর জন্য, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা সিগমা এক্স এবং সিগমা ওয়াই আমরা বলে থাকি সেটাও দেওয়া আছে, এবং টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স N1 এবং N2 সেটাও দেওয়া আছে। কোশ্চেনটা একটু দেখি, which factory A or B pays out a larger amount as weekly wages? কে বেশি টাকা ওয়েজ হিসাবে ওয়ার্কার্সদের দিচ্ছে, এটা আসলে সামটা বের করে নিতে হবে। আমাদের এক্স বার দেওয়া আছে, এক্স বারের সাথে টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স গুণ দিলে কিন্তু সাম অফ x1 এবং সাম অফ y1, সাম অফ x এবং সাম অফ y বের হয়ে যাবে। সেকেন্ড কোশ্চেনটা একটু দেখি, which factory A or B has greater variability in individual wages? ভেরিয়েবিলিটি কার বেশি, ইন্ডিভিজুয়াল ওয়েজ দেওয়ার ক্ষেত্রে কার ভেরিয়েবিলিটি বেশি। ওই সিবি বের করে, সিবি যার বড় তারই কিন্তু ভেরিয়েবিলিটি বেশি। ওকে, এখানে কিন্তু সব দেওয়া আছে, সিবি বের করতে আমাদের খুব বেশি কষ্ট করতে হবে না। আচ্ছা, গিভেন দ্যাট n1 দেয়া, x1 বার দেয়া, সিগমা 1 দেয়া, n2 দেয়া, x2 বার দেয়া, সিগমা 2 দেয়া। টোটাল ওয়েজেস পেইড বাই ফ্যাক্টরি এ n1 and x1 বার দুটা গুণ দিয়ে আসলো 16,422 টাকা দেয় ফ্যাক্টরি বি, সেখানে 14,934 টাকা দেয় ফ্যাক্টরি বি। তাহলে বলতো কে বেশি দিচ্ছে টাকা, ফ্যাক্টরি এ। ওকে, তো ক্লিয়ার কি করলাম, জাস্ট টোটাল নাম্বার অফ ওয়ার্কার্স এর সাথে তার এভারেজটা গুণ দিয়ে দিলাম, টোটাল কত টাকা সে স্পেন্ড করছে সেটা বের করার জন্য।
n1 x1 বার দিয়ে কিন্তু সাম অফ এক্সটা বের হয়ে গেল। এটা জাস্ট উল্টো কাজটা করেছে। কি করেছে অ্যাকচুয়ালি বলো তো? আমরা জানি এক্স বার সমান হচ্ছে সাম অফ এক্স ডিভাইডেড বাই এন। তাহলে জাস্ট বজ্রপূরণ করে সাম অফ এক্স সমান n1 x1 বারটা বের করে নিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে সিবি, দুইটার সিবি বের করবো। আমাদের কাছে সিগমা 1 আছে, x1 বার আছে, সিগমা 2 আছে, x2 বার আছে। দুইটার সিবি কোএফিসিয়েন্ট অফ এ, ভেরিয়েশন অফ এ হচ্ছে 14.49%, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অফ বি এর আসছে 15.79%। তার কার ভেরিয়েবিলিটি বেশি? বি এর ভেরিয়েবিলিটি বেশি। তাহলে আমরা কি বলবো? ফ্যাক্টরি বি ইজ গ্রেটার দেন সিবি অফ ফ্যাক্টরি এ। So we can say that factory B has greater variability in individual wages. মেরিটস এন্ড ডিমেরিটস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। জিনিস খেয়াল করো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু মূল তৈরি হয় এভারেজ থেকে, অ্যারিথমেটিক মিন। তাই অ্যারিথমেটিক মিনের সকল মেরিটস এবং ডিমেরিটস গুলো কিন্তু এখানে ইউজ করে ফেলতে পারবা। ইট ইজ রিজিডলি ডিফাইন্ড, ইট ভ্যালু অলওয়েজ ডেফিনিট এন্ড বেসড অন অল অবজারভেশনস, এবং এটা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড ওয়াইডলি ইউজড মেজার। এটা ফার্দার এলজেব্রিক ট্রিটমেন্টে ইউজ করা হয়। এটা লেস এফেক্টেড বাই স্যাম্পলিং ফ্লাকচুয়েশন, এবং এটা মিজ কোরিলেশন স্যাম্পলিং এও এটা ইউজ করা হয়। খুবই ইউজফুল টুল আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। শুধু স্ট্যাটিস্টিক্স কোর্সের জন্য না, ফার্দার অনেক কোর্সে কিন্তু মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইউজ করা হয়, এবং এটা একটু কঠিন ক্যালকুলেশনটা। ঠিক আছে, এটা হচ্ছে তার ডিমেরিটস। কিছু প্রবলেম সলভ করে আমি দিয়েছি, একই টাইপের অঙ্ক করে এসেছি। তারপর আরেকটু একটা দুটা বেশি দিলাম, যেহেতু তোমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয় ব্যাপারগুলো। এখানে স্টুডেন্টের আইডি দেওয়া আছে 1 থেকে 10, এবং তাদের মার্কস দেওয়া আছে। ঠিক আছে, যে কোনো পার্টিকুলার কোর্সের মার্কস বলেছে, জাস্ট এটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করো। এটা কি ধরনের ডেটা সেট বলো তো? সিম্পল ডেটা সেট। এটা আনগ্রুপ ডেটা, জাস্ট মার্কস এক্স। তো এক্স মাইনাস এক্স, আমি এক্স মাইনাস এক্স বার দিয়ে এটা করতে পারতাম, বাট এখানে এক্স বারটা রাউন্ড ফিগার সম্ভবত হয়নি, তাই এটা ডি দিয়ে করে ফেললাম। তো এক্স থেকে ডি তৈরি করলাম, ডি স্কয়ার। ফর্মুলা হচ্ছে সাম অফ ডি স্কয়ার ডিভাইডেড বাই এন মাইনাস সাম অফ ডি ডিভাইডেড বাই এন হোল স্কয়ার। আচ্ছা, আমরা সবসময় গ্রুপ ডেটা করতে করতে অভ্যস্ত হয়ে গেলে আনগ্রুপ ডেটার অঙ্ক দেখে একটু কনফিউজড হয়ে যায়। সহজ জিনিস কঠিন করে সহজের প্রতি কনফিউশন তৈরি হয়। আসলে সব ধরনের জিনিসটাই ক্লিয়ার থাকবা, এই যে আনগ্রুপ ডেটায় কি করে হয়, গ্রুপ ডেটায় কি করে। এখানে গ্রুপ ডেটার অঙ্ক করেছি, এখানে এফ ছিল শুধু, তাই তো? এখানে এফ নাই, কিন্তু বাকি সব কিন্তু এক। তো এখানে জাস্ট কি করলাম, এক্স কে, আর এখানে সি ছিল গুণ দেয়া, এখানে কিন্তু সি বলে কিছু নাই, জাস্ট এক্স মাইনাস এ দিয়ে কিন্তু ডি তৈরি করেছি। কোনো ভাগ সি ছিল না, তাই সি দিয়ে গুণ দিতে হবে না। ওকে, তো এখানে শুধুমাত্র কি ফর্মুলাটা বসিয়ে দিলে অ্যাকচুয়াল সিগমা বের হয়ে যাবে। তো এখানে আসলো কত? 13.26। ওকে, আচ্ছা, এখন আমি সেম টাইপের একটা অঙ্ক করলাম গ্রুপ ডেটার জন্য। চেঞ্জটা কি? এখানে এক্স আছে, সাপোজ এটা মার্কসেরই ডিস্ট্রিবিউশন, মার্কস আছে এক্স নামে, সাথে তার ফ্রিকোয়েন্সিও আছে, মানে 20 আছে 5টা, 22 আছে 12টা, এভাবে ফ্রিকোয়েন্সি আছে। যেটা করতে হবে এই অঙ্কটার জন্য, ডি তো বের করলাম, এক্সটা আচ্ছা ধরে নাও আমরা একটু আগে গ্রুপ ডেটার অঙ্ক করেছি, ক্লাসে ছিল, তো আমাদের মিড ভ্যালুটা বের করে নিতে হয়েছে। ধরে নাও এই অঙ্কটা ক্লাসে না থেকে সরাসরি তোমাকে মিড ভ্যালু দিয়ে দিয়েছে, সেন্টার ভ্যালু দিয়ে দিয়েছে, তুমি সেটাকে এক্স ধরবা। এটা নিয়ে আবার এটাকে আবার ক্লাস করতে যেও না। কিছু কিছু স্টুডেন্ট বেশি কমপ্লিকেটেড চিন্তা করে এগুলো প্রবলেম গুলো অ্যারাইজ করে। কি ধরে নিবা? এটা তোমাকে মিড ভ্যালু বের করে দিয়েছে, এক্স এর মান দিয়ে দিয়েছে, আর করেসপন্ডিং নাম্বার অফ পার্সন হচ্ছে আমার এফ। আচ্ছা, এখানে ডেটা সেট মোটামুটি মিডে যে আছে 31 ধরলাম, এ এক্স মাইনাস এ দিয়ে ডি বের করলাম, তারপর এফ ডি এবং এফ ডি স্কয়ার। ওকে, তাহলে সিগমা বের হয়ে গেল 7.35। আচ্ছা, এখন দুটো ডেটা সেট কম্পারিজনের একটা অঙ্ক করি, যেটা গ্রুপ আনগ্রুপ ডেটার করে ফেলেছি। এখন গ্রুপ ডেটাটা একটু করি, বুঝতেই পারছো একটু বড় হয়ে যাবে, প্রতিটা আলাদা আলাদা করে করতে হবে, একসাথে আর করা যাবে না। কিন্তু কোম্পানি এর জন্য একটা, কোম্পানি বি এর জন্য আরেকটা, কি দেয়া আছে? বাল্বের লেন্থ অফ লাইফ দেয়া আছে আওয়ার্সে, 5টা করে। ঠিক আছে, 70, 100, 100, আর এগুলো হচ্ছে ফ্রিকোয়েন্সি। কোম্পানি এর করেসপন্ডিং কোম্পানি বি এর যে মানগুলো আছে, এগুলো হচ্ছে তার ফ্রিকোয়েন্সি। টোটাল
দুটোতে কয়টা করে ফ্রিকোয়েন্সি আছে? টোটাল ফ্রিকোয়েন্সি এখানে 60 করে আছে। Which company's bulb do you think better in terms of average life? নরমালি যার এভারেজ ভালো তাকে আমরা ভালো বলি। তার মানে 1 টাতে আমাদের নরমাল arithmetic mean এভারেজটা বের করব। আর 2 তে হচ্ছে if the prices of both types are same, which company's bulb would you buy and why? এখানে বলছে প্রাইস দুটারই সমান, তুমি কোন বাল্বটা পারচেজ করবা? নরমালি যার ভেরিয়েবিলিটি কম থাকবে, ঠিক আছে? সেই বাল্বটাই কিন্তু আমরা পারচেজ করার চেষ্টা করি। যে কোন বাল্ব হয়তো 20 ঘন্টা চলে, কোন বাল্ব হচ্ছে 10 ঘন্টা চলে, কোন বাল্ব 50 ঘন্টা চলে কোম্পানি এ ক্ষেত্রে। কোম্পানি বি এর ক্ষেত্রে দেখা যাবে কোনটা 10 ঘন্টা চলে, কোনটা 12 ঘন্টা, কোনটা 14 ঘন্টা। এটা কিন্তু ভেরিয়েবিলিটি কম, ঠিক আছে? তো এরকম করে দেখে যার ভেরিয়েবিলিটি কম সেই কোম্পানির বাল্বটাই কিন্তু আমরা ইউজুয়ালি পারচেজ করব। তো প্রথমটার জন্য আমরা বের করব নরমাল এভারেজ, অ্যারিথমেটিক মিন, আর সেকেন্ডটার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে দেন সিবি বের করে কমেন্ট করতে হবে। একটু ধৈর্য সহকারে কিন্তু বুঝে বুঝে অঙ্ক করতে হবে। ওকে, এখন আমি কোম্পানি এটা আগে ফোকাস করব। কোম্পানি এ আলাদা ইন্ডিভিজুয়াল একটা চিন্তা করো। লেন্থ অফ লাইফ দেয়া আছে ইন আওয়ার্স এ, মিড পয়েন্ট বের করে নিব, সেন্ট্রাল ভ্যালু বা মিড ভ্যালু বের করে নিব। ওকে, মিড ভ্যালু বের করে নিব। দেন ফ্রিকোয়েন্সি তো দেয়া আছে, এই মিড ভ্যালু থেকে বা মিড পয়েন্ট থেকে আমরা মোটামুটি একটা মিডের একটা মানকে এ ধরে ডি বের করে নিব। এক্স মাইনাস এ, আর আমাদের সি এর মান হচ্ছে 200, এবং তারপরে কলাম দুটো হচ্ছে এফডি এবং এফডি স্কয়ার। এক্স বার এসেছে আমার 2146 এবং সিগমা এক্স এসেছে আমার 236.3, সিবি আসলো 11%। খুবই কেয়ারফুলি কিন্তু এই ক্যালকুলেশন গুলো করতে হবে। কোম্পানি বি এর জন্য সেম ওয়েতে করতে হচ্ছে, মিড পয়েন্ট বের করতে হবে, ফ্রিকোয়েন্সি দেয়া আছে ডি এক্স মাইনাস এ ডিভাইডেড বাই 200, এখানে এ ধরে হচ্ছে 2200 এফডি এবং এফডি স্কয়ার। এক্স বার কোম্পানি বি এর জন্য এবার আছে 2070 এবং সিগমা হচ্ছে কোম্পানি বি এর জন্য 158.43 এবং সিবি হচ্ছে 7.65%। আচ্ছা, বলতো কার এভারেজ বেশি ছিল? 2070 হচ্ছে কোম্পানি বি এর জন্য, আর কোম্পানি এ এর জন্য হচ্ছে 2146, রাইট? তাহলে এখানে একটু লিখে রাখি যেন আমরা বুঝতে পারি। আচ্ছা, এটা হচ্ছে কোম্পানি এর জন্য হচ্ছে 2146, আর কোম্পানি বি এর জন্য হচ্ছে 2070। তাহলে কে বেশি বেশি এভারেজ লাইফ কার বেশি? কোম্পানি এর বাড়বে। কিন্তু সিবি আবার কার বেশি? সিবি হচ্ছে 7.65% কোম্পানি বি এর জন্য, কোম্পানি এর জন্য সিবি হচ্ছে 11%। যার সিবি কম তারই ভেরিয়েবিলিটি কম, তাই আমরা সেই বাল্বটাই পারচেজ করব। Since average length of life is greater than in case of company A, hence bulbs of company A are better. এভারেজ লাইফটা কার বেশি? কোম্পানি এর। আমরা দেখেছি 2146 ছিল, তাই কোম্পানি এ বেটার এই ক্ষেত্রে। কিন্তু কোফিশিয়েন্ট অফ ভেরিয়েশন আবার কোম্পানি বি এর কম, তাই যদি প্রাইস সমান থাকে তাহলে কোম্পানি বি এর বার্নিং আওয়ার্স যে মোর ইউনিফর্ম, তাই এটা আমি কিনবো। কারণ একটা বাল্বের 20 ঘন্টা চলে, একটা বাল্ব 10 ঘন্টা চলে, একটা বাল্ব 5 ঘন্টা চলে, একটা বাল্ব 50 ঘন্টা চলে, অনেক বেশি ভেরিয়েবিলিটি। আমি যে বাল্বটা কিনবো সে আসলে কত ঘন্টা চলছে সেটা তো আমি জানি না। তাই যার ভেরিয়েবিলিটি কম, যে বেশি মোর কনসিস্টেন্ট, তাকেই কিন্তু আমি পারচেজ করার চেষ্টা করব। কে বেশি ইউনিফর্ম? যার সিবি কম, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন কম, সে বেশি ইউনিফর্ম, সে বেশি কনসিস্টেন্ট। ওকে, আশা করি এই কনসেপ্ট গুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে, যে নরমালি র ডেটা থেকে বা আনগ্রুপ ডেটা থেকে সিবি স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলতে পারে, সিবি বের করতে বলতে পারে, অথবা গ্রুপ ডেটা থেকে স্ট্যান্ডার্ড ডিভিশন বের করতে বলতে পারে, সিবি বের করতে বলতে পারে, অথবা দুটো ডেটা সেটকে কম্পেয়ার করার জন্য। এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। দুটো ডেটা সেট, এটা গ্রুপ ডেটাও থাকতে পারে, আনগ্রুপ ডেটাও থাকতে পারে, কে বেশি ভালো খারাপ, কে বেশি কনসিস্টেন্ট, কে বেশি ইউনিফর্ম, এরকম করে আসতে পারে অঙ্ক। তো এই টাইপের কিছু সিমিলার টাইপের অঙ্ক আমি তোমাদের হোমওয়ার্ক দিয়েছি, কিছু কোশ্চেন আনসারও দিয়ে দিয়েছি। তো তোমরা ট্রাই করো নিজেরা
ওকে, আশা করি তোমাদের কাছে তোমরা পারবে। না পারলে আমাদের এটার জন্য তো রিভিউ ক্লাস আছে, তখন আমরা বাকিগুলো সলভ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আজকে এই পর্যন্ত।